আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। দিদি, আমার এই শিক্ষিকা হওয়ার যে জার্নিটা, এই সংগ্রাম 1900 অডিশন দেওয়ার পরে আমি আজকে চান্স পেয়েছি। নমস্কার, শুভ সন্ধ্যা। মেয়েরা একদিকে যেমন শক্তি, অন্যদিকে মা। তারাই যেমন পারে শাসন করতে, আবার তারাই পারে লালন করতে। তাহলে চুপ থাকা কেন? নিজের শক্তিকে চিনুন, প্রয়োজনে প্রতিবাদ করুন, মনের জোরে নিজের জেদে লক্ষ্যের দিকে এগিয়ে যান। রক্তিমাদি স্কুল টিচার। হ্যাঁ দিদি। কত বছর হয়ে গেল? আমার দিদি 15 বছর হয়ে গেল। কিন্তু দিদি, এই টিচার হওয়ার যে জার্নিটা, এই জার্নিটায় অনেক বাধা ছিল, অনেকের অনেক অরাজি ছিল, অনেকে মানে সেইভাবে বলতে গেলে হেল্প একদমই পাইনি। তো সেইখানে আমার একটা স্ট্রাগল ছিল দিদি। তারপরে আমি আজকে এখানে, আমি সিঙ্গেল মাদার দিদি। স্কুলের শিক্ষিকা হওয়ার জন্য এত স্ট্রাগল? হ্যাঁ দিদি। কারণ হচ্ছে যে আমার বিয়ে হয়েছিল 2006 সালে। আচ্ছা, বিয়ের পরে তুমি শিক্ষিকা হওয়ার জন্য চেষ্টা করেছিলে? হ্যাঁ, আমি 2006 সালে যখন আমি বিয়ে হয়, তখন আমি অনার্স পরীক্ষায় বসেছি, কিন্তু রেজাল্ট বেরোয়নি। ওই অবস্থায় বিয়ে হয়ে যায়। তারপর লাভ ম্যারেজ? না, লাভ ম্যারেজ না, অ্যারেঞ্জ ম্যারেজ। আচ্ছা। তো তারপরে আমি যখন অনার্সের রেজাল্ট বেরোয়, তারপর যখন আমি এমএতে ভর্তি হই, সেই সময়টাই আমি কনসিভ করে যাই। এমএ ফার্স্ট ইয়ার যখন দিই, তখন আমি এক্সপেক্টিং ফার্স্ট ট্রাইমেস্টার। তো তারপরে সেই নিয়ে আমি এমএ পাস করি বেবি নিয়ে। তারপরে আমি দিদি বিএড পড়ি। বিএড পড়ার পরে কিন্তু এগুলো সবই আমার শ্বশুরবাড়ির অমতে, কেউ রাজি ছিলেন না যে আমি চাকরি করি। তুমি যখন বিয়ের জন্য রাজি হলে, অ্যারেঞ্জ ম্যারেজ যেখানে, কথা বলে নাওনি যে তুমি তোমার স্বপ্ন কি, তুমি কি চাও জীবনে করতে, তারপরে বিয়ের জন্য এগ্রি করো? আমাকে বলেছিল দিদি যে আমাকে পড়াবেন, মানে আমার বাবাকে বলেছিলেন আর কি, যে আমাকে পড়াবেন। কিন্তু তারপর তাদের বাড়িতে গিয়ে দেখি যে সিনারিওটা পুরোটাই অন্য রকম আর কি। তো একসাথে বিএড করা, তারপর এসএসসির কোচিং নেওয়া, রান্না করা, তারপরে ছেলে, একা হাতে সব কিছু সামলাতে, মানে সেই সময়গুলো আমার কাছে মনে হয় বিভীষিকা। কিন্তু বেরিয়ে আসাটা কি খুব সহজ ছিল রক্তিমা? 2023 থেকে আমরা সেপারেটেড। এতগুলো বছর তুমি অ্যাডজাস্ট করেছিলে? হ্যাঁ, এতগুলো বছর ছিলাম ওখানে, মানে আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু আর হলো না আর কি। আমার এই 2023-এর পরে আমার একটা খুব বাজে ফেজ গিয়েছিল, ডিপ্রেশনে ছিলাম, আমি পুরো বিছানা নিয়েছিলাম। মানে তখন তুমি কাজে ঢোকোনি সেই সময়টা? না, কাজে ঢুকেছি, আমি সেটাই বলছি। কিন্তু শুধু যখন আমার স্কুলের টাইমটা হতো, তখন না পায়ে মনে হতো আলাদাই একটা বল চলে আসছে, মানে আমি আলাদাই একটা কনফিডেন্স চলে আসছে। আমার কথা শুনবে বলে, আমি পড়াবো বলে ওরা এসছে এত দূর থেকে এত কষ্ট করে। তখন মনে হতো আমার কষ্টটা কিছুই না, মানে এতজনকে আমি এখনো কিছু বলতে পারি, আমি এখনো, তার মানে আমি শেষ হয়ে যাইনি, আমাকে আবার ঘুরতে হবে। আমি এখন সেই ফেজটা থেকে বেরিয়ে এসেছি, আমি ওভারকাম করেছি, আমি ভালো আছি এখন। দিদি, ছেলে কোথায়? আমি দেবকল্প সরকার। পড়াশোনা করে অনেক বড় হতে হবে, মা কিন্তু অনেক কষ্ট করেছে, মায়ের পাশে দাঁড়াতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই। রক্তিবাদী, খুব ভালো লাগলো কথা বলে। হ্যাঁ দিদি, আমারও ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন এবং ছেলের জন্য অনেক গুড উইশেস। বর্ষা, বন্ধন ব্যাংকে কাজ করো, কিন্তু জার্নিটা সহজ ছিল না। আমি একদম যখন প্রথম আমি জ্ঞান আমার হয়, তখন আমি দেখি আমার বাড়িতে কারেন্ট নেই। মা নিচ থেকে বা পাড়ার অন্য জায়গা থেকে গিয়ে জল নিয়ে আসতো। আমাদের দুতলায় বাড়ি। ক্লাস 6 কি 7-এ গিয়ে তখন আমি কারেন্ট পাই। তার আগে পর্যন্ত সূর্যের আলো যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত আমাকে পড়া শেষ করে নিতে হতো। কোথায় থাকতে? আমি হাওড়ার ময়দানে থাকি। আচ্ছা। আমাদের বাড়ির কন্ডিশন এমন ছিল যে তখনও পর্যন্ত কারেন্টের ব্যবস্থা করা হয়নি। আচ্ছা। তারপরে তখন আমার বাবা তখন ছিল ড্রাইভার, বাস ড্রাইভার। সেইখান থেকে উপার্জন থেকে সব কিছু হতো। কিন্তু বাবা যখন ধীরে ধীরে একটু গ্রো করা শুরু করে, ময়দানে যে দোকান, হকারি যে দোকানগুলো বসে, সেগুলো শুরু করার কথা ভাবে, মা তখন বন্ধন থেকেই ছোট একটা লোন নিয়ে বাবাকে সেই সাহায্যটা করেছিল। তো সেখান থেকে যখন ওই স্টার্ট আপটা হয়, তখন 23শে জানুয়ারি আমার বাবার প্রথম স্ট্রোক হয়। তখন যখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ বাবার স্ট্রোক হয়েছে, তখন আমাকে মা একটাই কথা বলেছিল, এবারে তোমার যা সিদ্ধান্ত জীবনে নেওয়ার তোমাকে নিতে হবে। তুমি ভালো করলে ভালো হবে, খারাপ করলে খারাপ হবে। তাহলে সেই সময় বাবার দোকানটা কি হলো? বাবার দোকান বহু দিনের মতো বন্ধ ছিল। পুঁজি যা হয় ছোটখাটো ব্যবসা সব নষ্ট হয়ে গেছিল। বাবা প্রায় 4 থেকে 5 মাস সম্পূর্ণভাবে ফিজিওথেরাপি, মেডিকেল সমস্ত কিছুর মধ্যে থাকতে হয়েছিল। তাতে যা সঞ্চয় ছিল সবটাই গেছিল।
যখন বাবা সুস্থ হয় তখন শুধু বাড়ির মাথার ছাদটা আর ওই দোকানের জায়গাটাই, আর কিছুই ছিল না, তখন পুঁজি বলতেও কিছু ছিল না। তো ওরমভাবে আমি আমার এডুকেশনটা কমপ্লিট করি। আমি বাড়িতে একা পুরো পড়ে উইদাউট এনি টিচার আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করি 2020 সালে। তখন আমি জবের ইন্টারভিউ দেওয়া শুরু করি। লাকিলি আমার ফার্স্ট জব ইন্টারভিউ এটাই ছিল, আর আমার ফার্স্ট জবেতেই আমি সিলেক্ট হই। বন্ধন ব্যাংকের আমি হেড অফিসে আছি এখন, সল্টলেক সেক্টর 5-এ যেটা আছে। অল দ্য বেস্ট বর্ষা। বাবা মার একমাত্র সন্তান তুমি, তোমাকে বাবা মাকে ভালো রাখতেই হবে, তোমার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। সোনালি, ডেইলি লাইফ মানে সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে কি কি করো সেটা নিয়ে ব্লগিং। আচ্ছা, কিভাবে শুরু হলো এটা, কেন মনে হলো? আমার মুদি দোকান ছিল, আমার ফাস্টফুডের দোকান ছিল। তো ওটা করতে করতে তো আমার মাথায় এলো যে অনেকে দেখছি ইউটিউব ফেসবুক করছে, তো আমি একটু চেষ্টা করি দেখি পারি কি না। প্রথমে আমি ফেসবুকটা খুলেছিলাম, আমি যে খাবার মানে দোকানে যে খাবার বানাতাম তো ওগুলোরই আমি কয়েকটা ভিডিও ওখান থেকে ছেড়েছিলাম। দোকানে কি কি খাবার বানাতে? দোকানে অনেক রকম চাউমিন, এগ রোল, মোগলাই, তুমি বানাতে? চিলি চিকেন, প্রায় 19 থেকে 20 রকম আমি আইটেম করতাম। আচ্ছা, পুরো নিজে নিজেই করতাম। আচ্ছা, নিজে করতাম, প্লাস আবার হচ্ছে এই নিজেই আমি আর কি দোকানদারি করতাম। আমার পাশে কেউ ছিল না। হাজবেন্ড কি করতো? হাজবেন্ড ভ্যান চালাতো, আর তখন আমিও দোকানদারি করতাম। মানে ও যে কাজটা করতো, আমার ছেলে মেয়ে নিয়ে আমার সংসারটা চলতো না। দোকানের ওই পাশে পাশে আমি ওই ফোন ঘেটে ঘেটে দেখতাম সবাই ইউটিউব ফেসবুক করে, তো আমারও একটু ইচ্ছা করতো যে আমিও তাহলে একটু করি। তার কারণে আমি ইউটিউব আর ফেসবুক দুটোই আর কি খুলেছিলাম। প্রথমে ফেসবুকটা খুলেছিলাম, তো ওখানে দেখি আমার ওই খাবারের ভিডিও আমি পোস্ট করেছিলাম। তো ওখান থেকে দেখছি আমার 1 সপ্তাহের মধ্যে ভাইরাল হয়ে গেছে একটা ভিডিও। তো আমি জীবনে স্বপ্ন ভাবতে পারিনি যে ওখান থেকে কিছু আমার আর্নিং হবে। আমি জাস্ট এমনি একটু আমার শখ ছিল, আমি করেছি। আর এদিকে ইউটিউব ফেসবুক থেকেও আমার ইউটিউব ফেসবুক আমার একাই করতে হতো। তখন আস্তে 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 কী করলাম, দোকানটা বন্ধ করে দিলাম, ইউটিউব ফেসবুকের মধ্যে ঢুকে গেলাম। 2 বছর ধরে আমি এই কাজটা কন্টিনিউ চলে যাচ্ছি। তবে এটা আমি এখন মন দিয়ে করছি, কারণ এইটার জন্য আমি আজকে অনেক উঁচুতে উঠেছি। খুব ভালো, ভালো থেকো সোনালি, সাবধানে থাকবে, ভালো থাকবে, সকলের আশীর্বাদ আছে তোমার সাথে। কষ্ট করেছো তাই আজকে হাসি মুখে আনন্দের সাথে দিন কাটাচ্ছি। টুম্পা, হ্যাঁ দিদি। যখন পর পর অডিশন দিয়ে যেতে ক্যান্সেল হয়ে যেত, রিজেক্ট হতো, হ্যাঁ হয়ে যেত। আবার যে পরের বার আসবো এটা কি মনে হতো মনে তখন? আমি জানতাম যে আমি একদিন আমি ঠিক দিদি নাম্বার 1-এ যাবই। কেমন লাগছে বল এখানে এসে? খুব ভালো লাগছে দিদি। থাকো কোথায়? বারানগর। কিছু করো? হ্যাঁ, বাড়িতে সেলাই মেশিনে কাজ করি। আর জামা কাপড় সেলাই করো? হ্যাঁ, শার্ট সেলাই করি। ছেলেদের শার্ট? হ্যাঁ। আচ্ছা, কতদিন হলো করছো? এই 2010 থেকে। আচ্ছা, আমার হাজবেন্ড দর্জি ছিল, শার্টই সেলাই করতো, তারপরে এসে আমিও দেখে দেখে শিখতাম। তো এখন তুমি আর স্বামী দুজনে মিলে করছো? না, স্বামী এখন করে না, স্বামী ভাসুরের কাছে ম্যানেজারি করে। আচ্ছা, আমি একাই এখন করি। ও চাই না যে আমি কাজ করি, যে আমি যেটুকুনি খাটবো তাতে যেন চলে যায়। তারপরে আমার শাশুড়ি বলছে সে কি করবে বাড়িতে বসে, একা করুক না, যা আসে। তার মানে শাশুড়ি তোমায় সাপোর্ট করেছে? শাশুড়ি সবসময় দিদি নাম্বার 1-এ আসার জন্য যতবার অডিশন দিয়েছি ততবার তুমি যাও অডিশন দিতে। খুব ভালো। এখন তুমি ভালো আছো তো টুম্পা? খুব ভালো আছি। খুব ভালো থেকো, এইভাবে কাজ করতে হবে। ভালো থাকবেন সবাই, আগামীকাল দেখা হবে।